Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। এটা আমাদের ভয়েসের লাস্ট ক্লাস। তো ভয়েসের লাস্ট ক্লাসে আমরা কিছু ভয়েসের হ্যাপাজার্ড রুল শিখব, যেগুলো একটু যে রুলসগুলো আমরা এতদিন শিখে এসেছি তার থেকে একটু আলাদা হবে। সেগুলো একটা সিরিজ ওয়াইজ রুল ছিল, যেগুলো খাপে খাপে বসে যাওয়ার মতো। আমরা একটা প্রসেস শিখলে সেই প্রসেস অনুসারে আমরা অনেকগুলোই কোশ্চেন সলভ করতে পারতাম। কিন্তু আজ যে ভয়েসের লাস্ট ক্লাসে যে রুলসগুলো হবে সেগুলো কিছু হ্যাপাজার্ড সেন্টেন্স যেগুলো আমরা ইউজ করে থাকি আমাদের ডেলি লাইফ বা গ্রামাটিক্যাল জায়গায়, সেগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করব। যেগুলোর কোথাও দেখব সাবজেক্ট নেই, কোথাও দেখব অবজেক্ট নেই, কোথাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, কোথাও লিড দিয়ে শুরু হয়েছে, কোথাও ডবল ভার্ব। এই ধরনের কিছু সেন্টেন্স যেগুলোর নিয়ম এতদিন যা শিখে আসলাম, বেসিক তো তার 50-60% থাকবে, কিন্তু জিনিসটা অনেকটাই কিছু আমরা নতুন দেখব, যেগুলো দেখে অবাক হওয়ার মতো কিছু নেই। ওগুলো যদি একটু টেকনিক্যালি শেখা যায় তাহলে ওগুলো এমন কোনো ডিফিকাল্ট জিনিস না। এই ক্লাসটাতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলার আমার সবাইয়ের জন্য, যে এই ক্লাসে যদি তোমরা নিজেরা কিছু মাথা লাগাতে চাও তাহলে কনফিউশন বাড়তে থাকে। কারণ একটা সেন্টেন্স ধরো, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বললাম যে ডু ইট। তাহলে ডু ইট কথাটা যে আমি বললাম, এটা কী জন্য বললাম না, কাজটা কর, ডু ইট দিস ওয়ার্ক বা যাই হোক। এই ডু ইট দিস কথাটাকে আমরা বহুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অনেকগুলোভাবে রিপ্রেজেন্ট করতে পারি বলতে আমরা এই ডু দিস ওয়ার্ডটাকে আমরা রিকোয়েস্টও করতে পারি কাউকে কাজটা করার জন্য। এই ডু দিস ওয়ার্ডটাকে আমরা কাউকে অর্ডারও করতে পারি, রিকোয়েস্টও করতে, বা অ্যাজ ইট ইজ কাউকে বলতেও পারি যে কাজটা করে দেবে। তো একটাই সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হলো, একটা অবজেক্ট দিয়ে শেষ হচ্ছে, এটার এতগুলো ফরম্যাট হচ্ছে। তো যদি আমরা কোথাও লিখি যে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক, আমরা যদি লিখি তখন বলবে স্যার এটা তো স্যার অর্ডারের মতো বোঝাচ্ছে। কারো মনে আসতেই পারে স্যার এটা তো একটা নর্মাল কথা। তো তোমাদেরকে যেটা বলা, তাহলে স্যার এক্সামে কী করে আইডেন্টিফাই করব যে এটা রিকোয়েস্ট হিসাবে হবে, অর্ডার হিসাবে হবে, না এমনি একটা জেনারেল কনসেপ্টের উপর বেস করে আছে। এক্সামে কখনো যে 4টে অপশান থাকবে সেখানে কোথাও দেখবে না যে এই দুটো অপশান পাশাপাশি আছে বা এইটা পাশাপাশি আছে, এইভাবে দেখবে না। যদি থাকে এই ধরনের একটাই সেন্টেন্স থাকবে, কারণ তারাও কনফিউজিং যে এইটা ঠিক কী দিয়ে হবে। তো তুমি সবগুলোই জানলে যে টুইটকে অনেকগুলোভাবে রিপ্রেজেন্ট করা যায়। সেই রিপ্রেজেন্ট যে করা যায় অনেকগুলোভাবে, তার মধ্যে এইগুলো আসে। তো স্যার সবগুলোই যদি অপশানে আসে, না, সবগুলো কখনোই অপশানে আসবে না। অপশানে এলে এর মধ্যে যে কোনো একটা থাকবে। তাই এই জিনিসগুলোকে বারবার বলে মাথাকে বিব্রত করার মতো কিছু জিনিস নেই। যেটা শিখবে, যেটা কনফিউজিং মনে হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে একটা জিনিসে দুটো অ্যান্সার চলে আসে, তাহলে স্যার কী করবো দুটো অ্যান্সার এসে গেলে। সেখানে কোনো দিন এক্সাম হলে দেখবে না যে দুটো অ্যান্সারই দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া থাকে। যদি একটা দেওয়া থাকে, যেইটা দেওয়া থাকবে সেইটাকে তুমি অ্যান্সার করবে। আমি তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, সেখানে তো অনেক গ্রামাটিক্যাল রিসার্চ করতে আমি বসি। তো সেই রকম একটা ধরনের জিনিস, তাই জন্য আমি একটা ছোট্ট কনসেপ্টে তোমাদের বলে দিলাম যে কনফিউজিং ব্যাপারটা কনফিউজিং। যত নিজের মাথা লাগাতে থাকবে কনফিউশন তত বাড়তে থাকবে। তাই যেটা শেখাতে চেষ্টা করছি সেটা শেখা। তাহলে ব্যাপারটা কি শিখতে হবে আমাদের, না আমরা কিছু সেন্টেন্স আমরা পাবো যেগুলো একটু হ্যাপাজার্ড ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি তারাকে, যেগুলো সাধারণত কী হয়, ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ব্যাপারটা কী বোঝাতে চাইছি আমি, না কিছু সেন্টেন্স আমরা দেখতে পাবো। যদি আমি দেখি যে ব্রিং এ বুক, দেখো কী দিয়ে শুরু হচ্ছে, বুক দিয়ে শুরু, ব্রিং দিয়ে শুরু হচ্ছে। তাহলে কী দিয়ে শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়। কখনো কখনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, লেটও একটা ভার্ব। তো সবসময় কী হয় না, ভার্ব দিয়ে বেশিরভাগ সেন্টেন্সটা শুরু হবে, যে কোনো ভার্বের V1 ফরম্যাট দিয়ে।
এইবার কিছু বেসিক জিনিস যেগুলো শেখার আছে সেটা এইটা, যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে সলভ করার সময় দেখব যে দুটোভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। দুটোভাবে কীরকম দুটোভাবে ক্যাটাগরাইজ করতে পারি না, একটা হচ্ছে কমান্ড অ্যান্ড অর্ডার, তার জন্য একটা প্রসেস চলবে। আর যদি কমান্ড অ্যান্ড অর্ডারের জায়গায় পারমিশন হয়, রিকোয়েস্ট হয়, দেন অ্যাডভাইস হয়, তো কমান্ড অ্যান্ড অর্ডারের জন্য এক রকমের ফরম্যাট, আর পারমিশন, রিকোয়েস্ট, অ্যাডভাইসের জন্য এক রকমের ফরম্যাট। এই কমান্ড অ্যান্ড অর্ডার হলেও এই কমান্ড অ্যান্ড অর্ডারের মধ্যেও দুটো ভাগ থাকে, আর পারমিশন আর রিকোয়েস্ট আর অ্যাডভাইসের মধ্যেও দুটো ভাগ থাকে। তাহলে এইটা হচ্ছে মেনলি দুটো ভাগে বিভক্ত, কমান্ড অ্যান্ড অর্ডারের জন্য একটা, পারমিশনের জন্য একটা। এই খোপেও হচ্ছে আমি দুটো ভাগ পাবো আরও, আর এখানেও আমরা দুটো ভাগ। তাহলে কী কী দুটো পাবো না, একটা হচ্ছে কমান্ড অ্যান্ড অর্ডার দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে, যেটা ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা একটা স্ট্রাকচার করেছি, সেখানে দেখতে পাবো যে কিছু জায়গায় কিছু সেন্টেন্সে আমরা কিছু জায়গায় আমরা দেখতে পাবো যে সেখানে অবজেক্ট আছে, কিছু জায়গায় দেখব নো অবজেক্ট, কোনো অবজেক্ট নেই। সেরকম পারমিশনের ক্ষেত্রেও কিছু জায়গায় দেখতে পাবো অবজেক্ট আছে, আর কিছু জায়গায় কোনো অবজেক্ট নেই। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অবজেক্ট আছে অবজেক্ট নেই, অবজেক্ট আছে অবজেক্ট নেই মানেটা কি, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে তুমি যদি একটা কমান্ডের ক্ষেত্রেই একটা অবজেক্ট ধরো, তাহলে কমান্ডের ক্ষেত্রে অবজেক্ট আছে এইটা, ফ্রেন্ড ব্রিং হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। আবার আমি যদি বলি যে একটা সেন্টেন্স বলি যেটাতে কোনো অবজেক্ট হচ্ছে থাকবে না, সেটা হচ্ছে যে আমি বলতেই পারি যে কমান্ডের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। দেখছি আমি একটু একটা এমন সেন্টেন্স যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি আমি এরকম একটা ধরি যে ডু নট গো আউট, তাহলে আমি কী লিখলাম, ডু নট গো আউট, বাইরে বেরিও না। তো বাইরে আমি কাউকে অর্ডার করলাম, কমান্ড করলাম যে তুমি বাইরে যাবে না। তো এই যে কমান্ড করলাম, তাহলে এখানে ডু ভার্ব আছে। দেখো পুরো সেন্টেন্সটার মধ্যে কোথাও কোনো অবজেক্ট নেই। এবার যদি আমরা এক্ষেত্রে ধরে নিই পারমিশনের ক্ষেত্রে, তাহলে আমি ধরলাম যে ওবে ইয়োর টিচার। তাহলে ওবে ইয়োর টিচার কী হয়ে গেল, তাহলে টিচারকে সম্মান করা উচিত, তোমার টিচারকে ওবে ইয়োর টিচার, তোমার টিচারকে সম্মান করবে তুমি, তাহলে ওবেটা একটা ভার্ব, তার সাথে এই যে ইয়োর টিচারটা কী আছে, অবজেক্ট আছে। সেরকম আবার আমরা নো অবজেক্টেও দেখতে পাবো যে যে তাহলে কী লিখলাম আমরা, যে প্লিজ এন্টার বাই দিস ডোর। তাহলে প্লিজ এন্টার বাই দিস ডোরে এন্টারটা একটা কী হচ্ছে, মেন ভার্ব, এখানে কোথাও কোনো অবজেক্ট নেই। তাহলে এটা আমি বোঝাতে পারলাম যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স পড়বো সেখানে দেখতে পাবো যে কিছু জায়গায় কমান্ড অ্যান্ড অর্ডার, কিছু জায়গায় পারমিশন অ্যান্ড রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস, এই দুটো ভাগে ভাগ। তার মধ্যে দেখবো কমান্ড অ্যান্ড অর্ডার জনিত দুটো সেন্টেন্স আমরা পাবো, ঠিক আছে। সে দুটো সেন্টেন্সের মধ্যে কীরকম থাকবে না, দুটো সেন্টেন্স হচ্ছে একটা অবজেক্ট থাকবে আর একটা নো অবজেক্টে থাকবে, আমরা সেন্টেন্সগুলো পেলাম। আবার কিছু জায়গায় পাবো কি পারমিশনের মধ্যে কিছু জায়গায় অবজেক্ট পাবো আর নো অবজেক্ট পাবো। তাহলে এইসবগুলো শেখার দরকারটা কি না, আমরা জানি ভয়েস চেঞ্জের জন্য আমি বলেছিলাম যে বেসিক রুল শিখলে তার অনেকটাই কাজ আমাদের হয়ে থাকে। যে বেসিক রুলে আমরা শিখেছিলাম যে ভয়েস চেঞ্জ যদি আমরা করতে হয় তাহলে কী করতে হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হওয়াটা মানে আমাদের যে ভয়েস চেঞ্জ করতে সাবজেক্ট দরকার। তাহলে সাবজেক্ট দরকার যদি হয় তাহলে এইটা ব্রিং এ বুক, সেখানে এই অবজেক্টটা আমরা কীভাবে ইউজ করব, যখন ভয়েস চেঞ্জ করব সাবজেক্ট হিসাবে ইউজ করব। ওবে ইয়োর টিচারের এই অবজেক্টটাকে কী করব, সাবজেক্ট হিসাবে ইউজ করবো, সে যেভাবেই বানাই না কেন জিনিসটাকে। কিন্তু এই যে ডু নট গো আউট, প্লিজ এন্টার দো, তাহলে এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট কিছু নেই, মানে সেখানে আমাদেরকে অন্য কিছু ইউজ করতে হয়। এইটার জন্যই এটা শেখানো
যে যেখানে যেটাই হচ্ছে বেসিক, এই জিনিসগুলো করার একটা বেসিক ফান্ডামেন্টাল, যে এই জিনিসগুলো, এই টাইপের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ বিভিন্ন রকমভাবে হয়, বিভিন্ন রকমভাবে হয়। সেই বিভিন্ন রকমটাকে ডিনোট করার জন্য আমরা কি করি না, প্রথমে আমরা অবজেক্ট আর নো অবজেক্টকে ভাগ করে নিই। যে যেগুলো অবজেক্ট থাকবে সেগুলোর জন্য আমরা একরকমভাবে সলভ করব, আর যেগুলো অবজেক্ট থাকবে না সেগুলোর জন্য আমরা একরকমভাবে সলভ করব। যেগুলো অবজেক্ট থাকবে সেগুলোকে আমরা একরকমভাবে সলভ করব, যেগুলো অবজেক্ট থাকবে না সেগুলোকে আমরা আরেক রকমভাবে সলভ করব। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল। তো এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব যে কীভাবে সলভ করতে হয় আমাদের। না, যেখানে যদি আমি দেখি যে ব্রিং এ বুক, ঠিক আছে, তাহলে ব্রিং এ বুকের মধ্যে কি আছে, যদি আমরা এক্সাম্পল দেখি, যে শুরু করি আমরা যে ব্রিং এ বুক। তাহলে এই যে ব্রিং এ বুক কথাটা লিখলাম, বইটা আনতে আমি কাউকে অর্ডার করছি, তো এই যে ব্রিং এ বুক, এটাকে কেউ অর্ডারও বলতে পারে, কেউ আনতেও বলতে পারে। তো এখানে কি আছে, এখানে অবজেক্ট অলরেডি আছে। কাউকে অর্ডার করলাম ব্রিং এ বুককে যদি আমরা সলভ করতে চাই, যেখানে অবজেক্ট থাকবে, একটা ইন জেনারেল যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে ইন জেনারেল একটা সলভেশান আছে, কিন্তু আমাদেরকে ইন জেনারেল সলভেশানটা শিখে তো সেভাবে কোনো লাভ নেই। যেটা গ্রামাটিক্যাল জায়গা থেকে সবচেয়ে ঠিক সেটাকে আমাকে করতে হবে। কারণ আমাকে কেউ বলবে না কেউ যে ব্রিং এ বুকের ভয়েস চেঞ্জ করো, তুমি তোমার মতো করে চলে এলো। এখানে এই ব্রিং এ বুককে দিয়ে 4টা অপশান দিয়ে দেওয়া হবে, ABCD করে। তোমাকে সেই অপশানগুলোর মধ্যে একটাকে চুজ করতে হবে। তো সেই অপশানের মধ্যে যেটা সবচেয়ে লজিক্যাল থাকবে, সেটা হচ্ছে যেটা সবচেয়ে লজিক্যাল গ্রামাটিক্যাল রুলের মধ্যে পড়ে, সেইটা হচ্ছে অপশানে থাকবে। তো এই ব্রিং এ বুককে আমরা কীভাবে সলভ করব, যদি দেখি কোনো সেন্টেন্স কমান্ড বা অর্ডারের ক্ষেত্রে বলছে, কোনো সেন্টেন্স কমান্ড বা অর্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং সেই কমান্ড আর অর্ডারটা যেটা হচ্ছে সেতে অবজেক্ট রিলেটেড একটা সেন্টেন্স আছে, অবজেক্ট রিলেটেড একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, সেই সেন্টেন্সটাকে সলভ করার জন্য আমাদেরকে একটা রকমের পদ্ধতির ভিতর দিয়ে যেতে হয়। সেই সেন্টেন্সগুলোকে সলভ করার জন্য যেটা বেসিক স্ট্রাকচার হয়, যে লেট লিখি আমরা, লেটের পর আমরা কি লিখি, লেটের পর ওই যে অবজেক্টটা হচ্ছিলাম ওইটাই সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের পর বি, যেই বিটা তাহলে কোথায় আসে, এই বিটা আমরা এনেছিলাম বিভিন্ন জায়গাতে। ফিউচার টেন্সে যদি দেখো ক্যান বি, কুড বি, এই যে এসেছিলো সেই বি। বিয়ের পর কি হয়, যে ভার্বের অলওয়েজ V3 ফর্মে। এইটা হচ্ছে যদি কোনো রকম কোনো সেন্টেন্স তোমরা পাও যেটা কমান্ড বা অর্ডার করছে এবং তাতে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট রিলেটেড যদি কোনো সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স পাও, সেটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে সেটাকে আমরা কী দিয়ে করতে হবে না, এই লেড ওয়ার্ডটা দিয়ে করতে হবে। তাহলে লেড ওয়ার্ডটা দিয়ে যে করি তাহলে আমি পুরো পেয়ে গেছি। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ। এটা কি, এটা প্যাসিভ। তাহলে এই প্যাসিভে আমরা কীভাবে করবো, তাহলে লেটটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো, সলভ করছি আমরা, সবাই পারবে। এবার লেটের পরে এই অবজেক্টটা কী হয়ে যাচ্ছে, সাবজেক্টে কনভার্ট হবে, সাবজেক্ট কনভার্ট হয়ে লেটে বুক হয়ে গেল। তারপরে বি, যেরকম হচ্ছে বিন, বিং এইসব ইউজ হয়, তাহলে বি হলো। তাহলে ব্রিং মানে আনা, তার সেটা পাস্ট পার্সনকে ব্রট, BROGHT। তাহলে লেটে বুক বি ব্রট। তাহলে এইটা হলো আমাদের একটা এক্সাম্পল আমরা শিখলাম। সেটা কি রিলেটেড হলো না, যদি কোনো কিছু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই যেগুলো কি হয় ভার্ব দিয়ে শুরু হয়, তাতে যদি অবজেক্ট থেকে থাকে এবং সেই অবজেক্ট রিলেটেড সেন্টেন্সটা যদি কমান্ড বা অর্ডার বোঝায়, তখন আমরা কি করব, সে কমান্ড বা অর্ডারকে ডিনোট করার জন্য আমরা কি করব, লেট দিয়ে করব। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমরা বলি যে ডু নট গো আউট, ডু নট গো আউট, এই যে ডু নট গো আউট বা ডু নট গো আউটকে আমরা কেউ অর্ডারও করতে পারে, কেউ কাউকে রিকোয়েস্টও করতে পারে, সে যাই হোক। এই ডু নট গো আউট মানে আমি বলতে চাইছি যে সেন্টেন্সগুলোতে কোনো রকম কোনো অবজেক্ট নেই, যে সেন্টেন্সগুলোতে সেটা কমান্ড বা অর্ডার হোক, পারমিশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস হোক, যেই হোক থাকুক না কেন, এই যে নো অবজেক্ট যে জোনটা, দুটোর ক্ষেত্রেই যাতে কোনো অবজেক্ট নেই, সেগুলোকে আমরা অনেকভাবে সলভ করতে পারি। অনেকভাবে সলভ করতে পারি বলতে, আমি যদি এখানে লিখি যে ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হচ্ছে, বলতে পারি, বা ইউ আর অর্ডার, এটাও আমরা বলতে পারি। দুটোই ঠিক, ইউ আর রিকোয়েস্টেডও ঠিক, ইউ আর অর্ডারও ঠিক। যদি আমি অর্ডার করি সেটা কিসের জন্য ইউজ হয়ে যাচ্ছে, কমান্ডের জন্য,
আর কমান্ডের জন্য আর যদি আমরা রিকোয়েস্ট করে থাকি সেটা কিসের জন্য হয়ে যাচ্ছে না রিকোয়েস্ট সিরিজ যেটা আছে উপরে তার জন্য। তাহলে দুটোই লিখলাম আমি কিসের জন্য না এই সেন্টেন্সটাকে, এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করার জন্য। এইরকম সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কি করব, শুধুমাত্র যে মেন ভার্ব আছে, যে ডুটা এখানে মেন ভার্ব, এই ডুটার আগের দিকে কি করব না একটা টু লাগাতে হবে, মেন ভার্বের আগের দিকে টু লাগাতে হবে। এবার টু লাগাতে হয়, এখানে যেহেতু ওটা নট আছে, ডু নট গো টু, তাই জন্য আমরা কি লিখে দেবো না ইউ আর রিকোয়েস্টেড, নট আগের দিকে চলে আসবে, নট টু ডু গো আউট। তাই এটাও আমরা সেম করব, যে কোনো জিনিসের জন্য যেগুলো আমাদের দরকার সেটা তো করতে হবে। তাহলে নট টু ডু গো আউট। তাহলে যেটা আমাদের মেন এক্সাম, দুটোই দেখলে দুটোই আমরা সেম সলভ করলাম, এটা রিকোয়েস্ট করলাম, এটা অর্ডার করলাম। তার মানে থেকে এটা আমাদের কাছে আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হবে যে কখনোই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের সময় যেগুলো অবজেক্ট নেই সেখানে সেন্সটা বিভিন্ন রকম হতে পারে। যদি সেখানে কোনো ডেফিনেট না সেন্স থাকে, যদি কাউকে আমরা বলি, এখানে আমরা লিখেছি প্লিজ এন্টার বাই দিস ডোর, প্লিজ এন্টার বাই দিস ডোর যদি কথাটা বলি, তারপরে যদি কেউ আমার সঙ্গে আর্গিউ করতে চায় যে স্যার এটা তো অর্ডারও হতে পারে না, সেখানে সে আর্গুমেন্টটা টিকবে না। তার কারণ হচ্ছে এখানে অলরেডি প্লিজ লিখে দিয়েছি। প্লিজ কথার অর্থ কী, প্লিজ একটা সেন্স, প্লিজ সেন্সটা এটাই বোঝাচ্ছে যে তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি এটা দিয়ে যান, সেখানে তাকে কাউকে অর্ডার করা হচ্ছে না যে আপনাকে এইটা দিয়ে যেতেই হবে। ঠিক আছে, প্লিজ হচ্ছে একটা সেন্স, সেই সেন্সটাকে ডিনোট করা হচ্ছে কার দ্বারা না প্লিজ দ্বারা। তাহলে যে কোনো সেন্টেন্সে যেখানে ওরকম কোনো ডিনোটিং জিনিস থাকে না, যেখানে ঠিক বোঝা সম্ভব হচ্ছে না যে সেন্টেন্সটা ঠিক কী প্রমাণ করতে চাইছে, ঠিক কী সেন্স আনতে চাইছে, সেখানে আমাদেরকে আর রিকোয়েস্ট করি, তাহলে বলে স্যার দুটো যদি অপশানে থাকে তখন কি করব, দুটো কখনোই একসাথে অপশানে থাকবে না, তাই ওটালে চিন্তা করার কিছু নেই। তাহলে আমরা কি শিখলাম, আমরা কমান্ডের আর অর্ডারের অবজেক্ট রিলেটেড একটা শিখলাম। আর যদি অবজেক্ট না থাকে সেখানে আমরা কমান্ড অর্ডার হোক বা রিকোয়েস্ট অ্যাডভাইস হোক, দুটোর ক্ষেত্রেই আমরা এক করব। এবার একটা কি আছে, অবজেক্ট আছে যেটা পারমিশনের ক্ষেত্রে। যদি কোনো জিনিস দেখো যে অবজেক্ট আছে পারমিশনের ক্ষেত্রে, যে অবজেক্ট আছে কি না পারমিশন রিকোয়েস্ট বা অ্যাডভাইস থাকে, তাহলে কীরকম, যদি আমরা সেন্টেন্সটা যেটা লিখছিলাম সেটাই আমরা লিখি যে ওবে ইওর টিচার, তাহলে এটা থেকে এটা পরিষ্কার, ওবে করার কথার অর্থই সম্মান করা, সেটা নিশ্চয়ই কোনো অর্ডারের মধ্যে আসবে না, এটা জাস্ট রিকোয়েস্ট করা যে সমস্ত সবসময় টিচারকে সম্মান করা উচিত। সেখানে এই টিচার যে ব্যাপারটা আছে, এটা কি আছে, অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টটা আমাদের কী হবে, সাবজেক্ট হবে। তাহলে ইওর টিচার, তাহলে আগের বার আমরা কীরকম করছিলাম, যখন আমরা এই ধরনের সেন্টেন্স ব্রিং এ বুক করছিলাম তখন কী দিয়ে করছিলাম, তখন লেট দিয়ে সলভ করছিলাম। কিন্তু যখন আমরা ওবে দিয়ে পাবো বা কোনো রকম কোনো রিকোয়েস্ট বা পারমিশন বা অ্যাডভাইস জনিত জিনিস পাবো, সেখানে আমরা অন্যরকম করব, সেখানে লেট হয় না, সেখানে ইওর টিচার, সেখানে কি হয়ে যায় না শুড বি আসে, কি আসে, শুড বি আসে, সেখানে লেট হয় না, সেখানে শুড বি আসে। আর অলওয়েজ যেটা মেন ভার্ব থাকে V1 ফরম্যাটে, সেটাকে আমরা কি করে দিই, সেটাকে অলওয়েজ ভার্বের যে V3 ফরম্যাট সেটাই করতে হবে। এখানে অন্য কোনো চেঞ্জেস নেই, শুধু ভার্বের এখানে কী আসবে, তাহলে এখানে শুড বি আসে, ইওর টিচার শুড বি। তাহলে ইওর টিচার শুড বি কোথায় ইউজ হবে, যদি পারমিশন রিকোয়েস্ট অ্যাডভাইস থাকে, সেটা যদি অবজেক্ট রিলেটেড থাকে, সেই অবজেক্ট রিলেটেড যদি দেখতে পেয়ে যায় যে এখানে অবজেক্ট আছে, তখন সেটাকে করতে হবে ইওর টিচার শুড বি নিয়ে আসতে হয়। আর যদি সেখানে কোনো কমান্ড বা অর্ডার বলে, যে কোনো কমান্ড বা অর্ডার করা হচ্ছে সেটা অবজেক্ট রিলেটেড আছে, তখন সেটাকে কী দিয়ে করতে হয়, লেট দিয়ে সলভ করতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। এই মোটামুটি সেটা তোমরা শিখলে যে কখন শুড বি করতে হয়, কখন লেট করতে হয়। কারো কোনো প্রবলেম থাকলে বলবে, আমি আবার বলব। তাহলে আমরা যদি এবার সলভ করি, কিছু কোশ্চেন যদি সলভ করি, দিলে আমাদের কাছে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে যে কীভাবে করতে হয়। আমরা একটা সেন্টেন্স লিখছি যে এই যে ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সবসময় সেন্স দিয়ে যে ভয়েস চেঞ্জটা হয়, যদি আমি এটা লিখে দিই যে এটা ডু ইট অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করো, এটা যত তাড়াতাড়ি সম্ভব, সেটা
এটা প্লিজ দিয়েও বলা যায় প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব তুমি কাজটা শেষ করো, বা এটাকে অর্ডারও করা। যদি আমি এটা অর্ডার দিয়ে করি বা রিকোয়েস্ট দিয়ে করি, যে একই রকম তো হয়, অর্ডার হোক রিকোয়েস্ট হোক যাই হোক, যেটা নো অবজেক্ট, যে সেন্স দিয়ে করলে সবটাই সেন্স দিয়ে করা সম্ভব, মানে সেখানে অবজেক্ট থাকুক আর অবজেক্ট না থাকুক। কিন্তু যদি তুমি এরকম সেন্টেন্সকে, যেটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অলওয়েজ সেন্স দিয়ে করতে চাও, যদি এরকম করতে চাও যে ইউ আর রিকোয়েস্টেড ইএসটিডি বা অর্ডার টু ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটার মধ্যে কোনো ভুল নেই, এটা একদম ঠিক। আমরা তাহলে আগের নিয়মটা তাহলে শেখালেন কেন? শুধু তো এইটা শিখলেই হয়ে যেত, সব জায়গায় করে দেবো ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার বা ইউ আর অ্যাডভাইসড, ইউ আর টোল্ড, ইউ আর অ্যালাউড, এরকম করে দিতাম, দিলেই কাজ মিটে যেত। না, এটা গ্রামাটিক্যালি ঠিক নয়। তুমি কখনো এই সেন্টেন্সটার ক্ষেত্রে এই অপশানটা কখনোই তুমি পাবে না পরীক্ষাতে, যেহেতু এখানে এটা অবজেক্ট আছে। ইটটা কি আছে? এখানে অবজেক্ট আছে। অবজেক্ট আছে মানে গ্রামাটিক্যাল ওয়েতে যেটা সবচেয়ে বেস্ট ফর্ম তোমাকে তাতেই করতে হবে, যে ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা ঠিক রিকোয়েস্টের মতো, যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ কর। তাহলে কি হয়ে যাবে না, ইট অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, রিকোয়েস্টের মতো কাজ করছে সেন্সটা, তাহলে ইট শুড বি ডান, তাহলে ইট শুড বি ডান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তুমি যদি বলো যে ডু ইট অ্যাজ পসিবলকে যে আমি এইটাতে সলভ করছি, এটা নয়, আমার কাছে মনে হচ্ছে যেন স্যার এই সেন্টেন্সটা দেখে যে এটা যেন অর্ডারের মতো লাগছে, যে আমি লেট লিখলাম, লেট ইট বি ডান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা হতে পারে। কিন্তু অপশানে সবসময় এইটা বা এইটা থাকবে। যদি কোনো সেন্টেন্স দেখে এটা ক্লিয়ার না হয় যে সেন্টেন্সটা ঠিক মোটিভটা কী, সেন্টেন্সটা ঠিক সেন্সটা কী, তুমি সেন্স না ধরতে পারলে কমান্ড বা অর্ডার একটা দিক, আর অ্যাডভাইস আর এক্সপ্রেশন, আমরা কোনো অ্যাডভাইস করছি কাউকে, রিকোয়েস্ট করছি কাউকে, পারমিশন চাইছি কাউকে, সেটাকে আলাদা করে ডিনোট করা সম্ভব না। যখন আমরা আলাদা করে ডিনোট করতে পারছি না, তখন তাহলে সেখানে কিন্তু অবজেক্ট আছে, তাহলে সেটা এটা দিয়েও হতে পারে, শুড বি দিয়ে, বা লেট দিয়েও হতে পারে। তোমাকে দেখতে হবে অপশানে কীটা আছে, অপশানে যেটা আছে সেটা তোমাকে টিক করতে হবে। সবটা তো আর একদম অ্যাজ ইট ইজ হয় না, কোনো কিছু জিনিসের একটু হ্যাপাজার্ডও হয়। তো এই হ্যাপাজার্ড জিনিসটা তোমাদেরকে আমি এইভাবে বোঝাতে চাইলাম, এইভাবে জিনিসগুলোকে সলভ করতে হবে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু সে ভার্ব দিয়ে শুরু হওয়ার পরেও তোমরা ঠিক ম্যানেজ করতে পারছো না ব্যাপারটাকে, যে কি হওয়া উচিত সেটা, তাহলে তোমাদেরকে কি করতে হবে না, সেই সেন্সটা না বুঝতে পারলে তাহলে সেটাকে তোমাকে দুটো দিয়েই তোমাকে সলভ করতে নিয়ম তোমাদের শেখালাম, যে একটা শুড বি দিয়েও হয়, একটা লেট দিয়েও হয়। সেন্স বুঝতে পারছো না কিন্তু অবজেক্ট আছে, অপশানে যেটা দেখবে সেটা। অপশানে কখনো বলবে না স্যার এটাও থাকবে এটাও থাকবে, দুটো কখনো থাকবে, হয় এটা থাকলে এটা থাকবে না, নাহলে এটা থাকবে না এটা থাকবে না, যে কোনো একটা। তাহলে আরেকটা জিনিস আমরা কি দেখব না, এখানে একটা এক্সাম্পল আরেকটু দেখে নিই, যে প্লিজ এন্টার বাই দিস ডোর। তাহলে এখানে কি আছে, এখানে কোনো অবজেক্ট নেই, প্লিজ দিয়ে শুরু হচ্ছে মানে কি এটা রিকোয়েস্ট করা হচ্ছে, অবজেক্ট নেই, তাহলে কি হচ্ছে না ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। এবার এইখানে কিন্তু যেটা প্লিজ দিয়ে আছে, এইখানে কিন্তু এই অপশানে এটাও থাকতে পারে, ইউ আর অর্ডার্ড টু এন্টার বাই দিস ডোর। তাহলে ইউ আর অর্ডার বাই দিস ডোর থাকলে স্যার কী করবো, তখন কিন্তু এই দুটো একটা জায়গাতে বলছি যে দুটো কখনোই একসঙ্গে থাকা সম্ভব নয়। কিসের ক্ষেত্রে সম্ভব নয়, যদি না সেন্স ক্লিয়ার হয়। কিন্তু এখানে প্লিজ লিখে সেন্সটাকে একদম 100% ক্লিয়ার করে দিয়েছে, যে কখনো কাউকে অর্ডার করলে তাকে আমরা প্লিজ বলি না, কমান্ড বা অর্ডারে কখনো প্লিজ ইউজ হয় না, প্লিজ সবসময় একটা রিকোয়েস্টিং ম্যানারে ইউজ হয়। সেখানে এই দুটো অপশান থাকতে পারে, তোমাকে অলওয়েজ এটা ঠিক করতে হবে, এটাকে ভুল করতে হবে। কিন্তু এর আগে আমরা একটা করছিলাম যে ডু নট গো আউট, সেখানে আমরা রিকোয়েস্ট আর অর্ডার দুটোই সেম জিনিস, এটাও একটা এক্সাম্পল সেটাও একটা এক্সাম্পল, কিন্তু এখানে সেন্সটা ক্লিয়ার নয়, এখানে সেন্সটা ঠিক 50-50 মনে হচ্ছে, কিন্তু সেখানে সেন্সটাকে 100% ক্লিয়ার। তখন এই দুটো অপশান কিন্তু পাশাপাশি থাকবে না, যে কোনো একটা থাকবে বাকিটা থাকবে না। আশা করি এটা বোঝাতে পারলাম, যদি না পারি তোমরা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলবে, আমি অবশ্যই আর এবার চেষ্টা করব। তো এটা হলো আমাদের যদি ভার্বগুলো হ্যাপাজার্ডলি শুরু হয় তার জন্য। এবার আমরা দেখতে পাবো কিছু কিছু সেন্টেন্সের ধরন, সেগুলো কী দিয়ে শুরু হয় না, সেগুলো অলওয়েজ লেট দিয়ে শুরু হয়। কী দিয়ে শুরু হয়,
অলওয়েজ লেট দিয়ে শুরু হয়। সবসময় সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েসে লেট দিয়ে শুরু হয়। সেই অ্যাক্টিভ ভয়েসে যেগুলো লেট দিয়ে শুরু হয় সেগুলোর ক্ষেত্রে দুটো নিয়ম কাজ করে, যে লেটের পর যদি মি বা দেম এই জাতীয় কিছু থাকে তখন একরকমভাবে আমরা সলভ করি, আর লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা একরকমভাবে সলভ করি। লেটের পর যদি মি বা দেম থেকে কিছু একটা দেখি আমরা টেস্ট করে, লেট মি স্লিপ হিয়ার, যদি এরকম থাকে লেট মি স্লিপ হিয়ার, সেখানে কি হয় না লেট দিয়ে সেন্টেন্স শুরু হলে এই ধরনের সেন্টেন্স থাকলে তখন কি হয় না এই মিটা অবজেক্ট হিসাবে ইউজ হয়, তখন এটা কি হয়ে যায়, এটা সাবজেক্ট হয়ে যায়। তখন কি হলো, মিটা আই হয়ে গেল। তো আই হয়ে যাওয়ার পর যেহেতু লেট মি স্লিপ হিয়ার আমাকে এখানে শুতে দাও এরকম একটা রিকোয়েস্ট করা হচ্ছে, তখন এর সেন্টেন্সটা শুরু হয় এইভাবে যে আই মে বি অ্যালাউড, আমাকে অ্যালাউ করা হোক টু, এখানে স্লিপ ভার্ব স্লিপ হিয়ার। তাহলে টু ভার্বের আগের দিকে টু আসবে, আর আইটা কি হয়ে যাবে, মিটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আর এই ফেজটা আমাদেরকে, যেমন আমরা বলছিলাম ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার, কিন্তু যখন ই বা দেম থাকে তখন কী হয়ে যাচ্ছে না মে বি অ্যালাউড দিয়ে শুরু করতে হয়। কী দিয়ে শুরু করতে হয়, এটা স্পেশাল কেস, মে বি অ্যালাউড এই ফেজটা দিয়ে শুরু করতে হয়, যে আই মে বি অ্যালাউড। কিন্তু সবসময় কী হয়, এখানে দেখো এন্টারের আগের দিকে কী ছিল, মেন ভার্বের আগের দিকে টু, এখানেও দেখো এন্টারের আগের দিকে টু ছিল, এখানে যদি দেখো তুমি ডুয়ের আগের দিকে টু ছিল উপরে, মানে মেন ভার্বের আগের দিকে টু দিয়ে এই সেন্টেন্সগুলো করতে হয়, সেটাও এখানেও এটা সেম থাকলো। কিন্তু এখানে ওই যে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর এটা না করে আমরা কি করলাম, লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে মে বি অ্যালাউড করতে হয় যদি সেখানে মি বা দেম থাকে। তাহলে আরেকটা যদি সলভ করি আমি, যে লেট দেম ওয়াচ দ্য ম্যাচ, লেট দেম ওয়াচ দ্য ম্যাচ যদি আমরা বলি, তাহলে লেট দেম ওয়াচ দ্য ম্যাচের জন্য আমরা কী করবো, যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে, দেম আছে, বললাম একই রকম ফর্মুলা হয় যে দে মে বি বা শুড বি, যে কোনো একটা হতে পারে, দুটো কখনো একসঙ্গে অপশানে থাকবে না, দু রকম করে আমি তাই দেখিয়ে দিলাম, যে মে বিও থাকতে পারে, শুড বি, মে বি একই কথা, অ্যালাউড। তারপরে কি, যেরকম আমরা বলছিলাম যে মেন ভার্বের সাথে কি হবে, যেরকম করে আসছে আগে থেকে, টু দিয়ে লিখে দিই আমরা, টু ওয়াচ দ্য ম্যাচ। তাহলে এইটা হয় লেটের সাথে যদি মি বা দেম থাকে, আর লেটের সঙ্গে যদি কোনো কারণে আস থাকে, তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে লেটাস ওয়াচ টিভি, একই রকমের লেটাস ওয়াচ টিভি। তাহলে এটা আজকে মানে আস মানে আমাদের একটা অনেকটা এরিয়া জুড়ে কথা হচ্ছে, আস নিয়ে যখন কথা হচ্ছে, দেম মানে তারা, তারা মানে অনেক লোক নয়, কিন্তু আস আমরা মানে সেখানে কয়েক লক্ষও বোঝাতে পারে, কয়েক শ বোঝাতে পারে, বা 15-20 জন 25 জনও বোঝাতে পারে। তাহলে লেটাস ওয়াচ টিভিকে আমরা কীভাবে সলভ করবো না, যেখানে আস থাকবে লেটের পর, তখন আমরা একটা কথা লিখবো, এগুলো তো স্পেশাল কেস, যে ইট ইজ সাজেস্টেড, মানে সাজেস্ট করা হচ্ছে, আমরা সবাই মিলে একটা সাজেস্ট করছি, যে SUGGESTED, তাহলে ইট ইজ সাজেস্টেড দ্যাট, এটা হচ্ছে কি না, তাহলে ইট ইজ সাজেস্টেড দ্যাট, কেন ইট ইজ সাজেস্টেড করলাম, কারণ আজ যখন আমরা অনেক লোক মিলে যখন একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমাদেরকে টিভি দেখতে দেওয়া হোক, কোনো একটা মুদ্রার উপর যখন, কোনো একটা এজেন্ডার উপর যখন অনেক লোক একসঙ্গে কথা বলে, তখন আমরা বলি ইট ইজ সাজেস্টেড দ্যাট। ঠিক আছে, আমাদের তাহলে ওবে আর লেট দিয়ে যেগুলো হয়, ভার্ব দিয়ে শুরু যেগুলো হয় সেগুলো তাহলে আমাদের আগে হয়ে গেল। তো এবার আমরা রুল 7-এ, আমরা রুল 7, 8, 9 যাই হোক, আমরা কিছু বেসিক জিনিস সেগুলো শিখলেই আমাদের ভয়েস কমপ্লিট হয়ে যাবে। তো সেগুলো আর এমন কিছু না, জাস্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো কিছু সেন্টেন্সের ক্ষেত্রে একটু অ্যাপ্লিকেবল, সেগুলো কোনো নিয়ম না, বাট সেগুলো গ্রামাটিক্যাল এররে প্রচুরভাবে কাজ করে, সেরকম কিছু জিনিস। তো আমরা এবার দেখব যে আমরা সাধারণত যদি আমরা এরকম করি, যে একটা সেন্টেন্স নিলাম, কমন সেন্টেন্স, যে হি ইজ প্লেয়িং ক্রিকেট, এটা ফুটবল, তাহলে হি ইজ প্লেয়িং ফুটবলের মধ্যে তেমন করে কিছুই নেই, আমরা আগেই করেছি। যদি সেটাকে আমরা সলভ করি তাহলে দেখব কী হবে না, ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে সবসময় আমরা এতদিন বলে আসছিলাম যে সাবজেক্টটা অবজেক্ট হবে, সেই মতনই অবজেক্ট হয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হবে,
সেই মতনই এখানে সাবজেক্ট হয়েছে। এবং একটা কথা বারবার বলতাম আমরা যে এই যে লাস্টে সবসময় সাবজেক্টটাকে অবজেক্ট করার সময় আমরা কী দিয়ে লিখবো, বাই দিয়ে লিখব। আমরা কি করতাম, বাই দিয়ে লিখে দিতাম। এবার আমরা দেখব, আমরা একদম ভয়েসের লাস্টের দিকে চলে এসেছি, আমরা অনেক নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন শিখেছি। তো এবার আমরা দেখব সেটা হচ্ছে যে সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অলওয়েজ প্লেড, এই বাই দিয়ে অলওয়েজ ভয়েস হয় না। তাহলে এতদিন দিয়ে বলে এলাম বাই দিয়ে ভয়েস হয়, বাই দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি হয়, 95% কেসে ওটাই হয়। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, সে ভার্বগুলোর পর বাই বসানো যায় না। জাস্ট এইটুকুই রুলস, যে কিছু কিছু ভার্ব, তাহলে স্যার জানবো কী করে যে কী কী রুলগুলো আছে, কী কী ভার্বগুলো আছে? সেগুলো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিসের মধ্য দিয়ে বলে দিচ্ছি। সেগুলো মনে রাখলেই মোটামুটি অনেকটাই হয়ে যাবে। এরপর যেগুলো থাকবে সেগুলো তোমরা যখন কোনো প্র্যাকটিস কোশ্চেন বা মক দেবে, সেখানে যদি দেখো যে তোমরা হয়তো বাই দিয়ে করেছো, সেখানে অ্যাড বা ফর্ম বা টু এরকম কিছু লাগানো আছে, সেটাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নেবে যে এই ভার্বটার পর তাহলে এইটা বসে। কারণ প্রত্যেকটা ভার্বকে ধরে ধরে তারপরে কোন প্রিপোজিশান বসে বাইয়ের মতো সেটা তো বলা সম্ভব নয়। তো মেজরিটি ক্ষেত্রে ওটাই হয়। মেজরিটি ক্ষেত্রে আমি যেগুলো বলবো সেগুলো 70-80% জায়গায় সেইগুলো দিয়েই চলে আসে। কিন্তু এক আধটা বাই চান্স হয়তো এমন কোনো একটা ভার্ব দিয়ে দিল যেগুলোর পর বাই বসে না, সেখানে যদি তোমরা দেখো কোথাও, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে প্র্যাকটিস করে নেবে। এক্সামে ওই রিলেটেডই কিছু না কিছু আসবে, বেশিরভাগটাই আমরা কভার করে দেবো। তো যেটা বলার, তাহলে এখানে কি আছে, এখানে অন্য কিছুই নেই, এখানে অন্য কোনো ফান্ডা নেই এই রুলসটাতে। শুধুমাত্র কি দেখতে হবে আমাদেরকে, না এখানে আমরা যেরকম টেন্স শিখছিলাম সেই টেন্সের অনুসারে যেরকম ভয়েস করছিলাম সেটাই করব। শুধু কিছু কিছু ভার্বকে আমরা নজর রাখবো, সেই ভার্বগুলোর পরে বাই না বসে অন্য কোনো প্রিপোজিশন বসছে। তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স নিই। তাহলে যদি আমরা সেন্টেন্সটা নিই যে দ্য angry mob thronged the road, তাহলে কি বললাম না, দ্য এংরি মব থ্রন্ড দ্য রোড। তাহলে যে থ্রংড ভার্বটা আছে, ঠিক আছে, তো এই যে থ্রংড ভার্বটা আছে, এই থ্রং ভার্বটা আমরা সাধারণত করলে আমরা কি করতাম, আমরা কি লিখেছি, দ্য এংরি মব এখানে সাবজেক্ট, থ্রংটা ভার্ব আর দ্য রোডটা অবজেক্ট। তাহলে এখানে আমাদের মানে ভয়েস চেঞ্জের কোনো কাজ নেই, অলরেডি আমরা সবই জেনে গেছি। সেভাবে ভয়েস চেঞ্জের আর কোনো কাজই থাকলো না। তাহলে সেটা যদি আমরা কী করলে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেটাকে ভয়েস চেঞ্জ করার সময় কী করি, দ্য রোড ওয়াজ থ্রংড। তাহলে আমরা কি করতাম, এখানে লিখতাম বাই দ্য এংরি মব। তাহলে এই যে আমরা এতদিন এটাই করে এসেছি, তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে থ্রংড যে ভার্বটা, এই ভার্বটা কখনো বাই প্রিপোজিশানকে নেয় না। যেহেতু আমরা থ্রংডের পরে বাই বসাচ্ছি, তাহলে থ্রংড বাই বলে কোনো প্রিপোজিশান, ভার্বের সঙ্গে তো প্রিপোজিশানের অ্যাডজাস্টমেন্ট থাকাটা জরুরি, থ্রংড বাই হয় না। কি হয় তাহলে, না থ্রংডের পর সবসময় একটা প্রিপোজিশান লাগে, অলওয়েজ একটা প্রিপোজিশান, সেটা হচ্ছে উইথ। তাহলে সবসময় মাথায় রাখবে যে এই যে থ্রংড যে ভার্বটা, এটা কখনোই হচ্ছে বাই প্রিপোজিশান নেয় না, সেখানে কী নেয়, উইথ নেয়। তাহলে এখানে বাইটা ক্যান্সেল, এখানে কী হয়ে যাবে, উইথ হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের শেখার, যে কিছু কিছু ভার্ব, নতুন করে কোনো ভয়েস শেখার নেই। ভয়েস আমরা অলরেডি 70-80% ভয়েস কমপ্লিট করে দিয়েছি। জাস্ট একটু ভার্বের কিছু চেঞ্জেস হবে, দেখব কিছু কিছু সেন্টেন্সে আমরা দেখব, সেইগুলো জাস্ট শিখে নেব। তাহলে আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, ও তাহলে তো কী হলো, দ্য ব্লো অফ লাঠি কিল্ড দ্য ডগ। তাহলে এখানে এই যে ব্লো অফ লাঠি, এটা কি হলো, এটা হচ্ছে সাবজেক্ট আমাদের,
যে লাঠির একটা বাড়ি যেটাকে বলি আমরা, এটা ভার্ব, এটা অবজেক্ট। সবসময় মাথায় রাখবে এটার মধ্যে নিত্য নতুনত্ব কিছুই নেই। আমরা পাস্ট ইনডিফিনাইটের আগে করেছি সেইভাবেই সলভ করব। কিন্তু এখানে আমরা দেখব যে সলভ করার পর যদি তোমরাই বলবে এটা তোমাদেরই সলভ করার জন্য দ্য ডগ ওয়াজ কিল্ড, এটার মধ্যে যেহেতু কিছুই নেই, আমরা সাধারণত কী করতাম, বাই এ ব্লো অফ লাঠি করতাম। কিন্তু এখানে বাইটা হবে না, কারণ কিল্ড যে ভার্বটা, সেটা কিলটা অলওয়েজ কার সাথে আসে, অলওয়েজ উইথের সাথে। ঠিক আছে, তাহলে কিল্ড সবসময় মাথায় রাখবে, যেখানে কিল্ড ভার্ব দেখতে পাবে কোনো একটা জায়গায়, যে কিল্ড ভার্ব দেখতে পেলে সেখানে চেষ্টা করবে সেখানে উইথ অপশানে অবশ্যই থাকবে, সেইটা খোঁজার চেষ্টা করবে। ডাইরেক্ট কোনো কিছু এগুলোই তো মাথায় রাখা। কম্পিটিটিভ এক্সাম তো রকেট সায়েন্স না হলেও অনেক কিছু মাথায় রাখতে হয় অন দ্য পয়েন্টে। তো এইগুলোই মাথায় রাখা ভয়েস চেঞ্জ করার সময়, যে ভার্বটা ঠিক আছে তো। এরকম যে সমস্তলে এত স্যার কী করে মনে রাখবো কার পর কী আছে, মেজরিটি 95% কেসে বাই দিয়েই হয়, আমি আজও বলছি। কিছু কিছু এরকম ভার্ব যেগুলো বলে দিচ্ছি কিল্ড বলে দিচ্ছি, তাহলে কিল্ডের পর কী হয়, বাই না হয়ে উইথ হয়। সেরকমই আরও অনেক সেন্টেন্স আমরা পাবো। তো তাহলে কন্টেন্ট, এই যে ভার্বটা, তাহলে যে কোনো জায়গায় আমি যখন কন্টেন্ট পাবো, কী পাবো না কন্টেন্ট। এই কন্টেন্ট যেখানে পাবো, তাহলে সেখানে এই ভার্বগুলোকে তোমরা নোট করে নাও। এই কন্টেন্টের পর অলওয়েজ ইন হয়, কী হয়, ইন। যে কোনো জায়গায় যদি কন্টেন্ট ভার্বটা পাওয়া যায় তাহলে সেখানে ইন হয়। তাহলে আমরা যদি এরকম একটা সেন্টেন্স দেখি যেটা কন্টেন্ট রিলেটেড, তাহলে the book contains much information। তাহলে এইটা পড়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে পারি, যে এই যে ইনফরমেশান, এটা ইনফরমেশানস না হয়ে কী হয়ে যায়, মাচ ইনফরমেশান হয়ে যায়। নাউনে পড়ছিলাম আমরা, জাস্ট একবার রিভিশনের মতো হয়ে গেল, আমরা দেখতে পেলাম যেহেতু। তাহলে মাচ ইনফরমেশান, এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ইনডিফিনাইট টেন্সে থাকা মানে কি হবে, ইজ হবে। আগে পাস্ট ইনডিফিনাইট ছিল, তাহলে এখানে আমরা কন্টেন্ট লিখলাম। কন্টেন্টের পর আমরা সাধারণ ভয়েস চেঞ্জে বাই করতাম, কিন্তু যেহেতু এখানে কন্টেন্ট ওয়ার্ডটা আছে, আমি একটু আগে কী বললাম, যে কন্টেন্ট অলওয়েজ কার সাথে আসে, কন্টেন্ট ইন হয়, কন্টেন্ট ইন। তাহলে কন্টেন্ট ইনটা কেন হলো, তার কারণ হচ্ছে এই ভার্বটা অলওয়েজ ইন প্রিপোজিশনকে ফলো করে। তাহলে আমরা এরকম কিছু ওয়ার্ড শিখলাম, কন্টেন্ট শিখলাম। কিল্ডের সঙ্গে কি বললাম, অলওয়েজ উইথ হয়। থ্রন্ড বললাম, থ্রন্ডের সঙ্গে কি হয়, থ্রন্ডের সঙ্গে অলওয়েজ উইথ হয়। তাহলে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা একটু ক্রিটিক্যাল, এমন কিছু ক্রিটিক্যাল না, একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে অ্যানোয়েড, একটা ভার্ব, বিরক্তিকর টাইপের একটা বেঙ্গলি মিনিং আছে, অ্যানোয়েড করা, বিরক্তি করা টাইপের। তো এই অ্যানোয়েড ভার্বটা দুটো প্রিপোজিশনকে ফলো করে, বাইকে তো ফলো করেই না, কিন্তু এই অ্যানোয়েড প্রিপোজিশনটাকে দুটোকে ফলো করে, একটা উইথ, একটা অ্যাট। এতক্ষণ আমরা বলছিলাম কন্টেন্ট কী হয়, কন্টেন্ট ইন হয়। আমরা কি বলছিলাম, কিল্ডের পর কী হয়, অলওয়েজ উইথ হয়। কিন্তু এখানে আমরা দেখব যে সবসময় অ্যানোয়েডটা দুটো প্রিপোজিশান হয়, উইথ হয় আর অ্যাড হয়। তাহলে কোনো কোনো সময় ভয়েস চেঞ্জের সময় অ্যানোয়েডের পর উইথ লাগাতে হবে বাইরের জায়গায়, কোনো কোনো সময় ভয়েস চেঞ্জের সময় অ্যানোয়েডের পরে অ্যাড লাগাতে হবে। তাহলে এই যে উইথ বা অ্যাড, তাহলে কখন কোনটা লাগাবো, কখন কোনটা লাগাবো বলতে, যদি আমরা কোনো পার্সন দ্বারা অ্যানোয়েড হই, এক মিনিট,
তাহলে আমরা কি করলাম না, আমরা অ্যানোয়েড করছিলাম। তো এই অ্যানোয়েডে আমরা কি দেখছিলাম না, অ্যানোয়েড উইথ ছিল না অ্যানোয়েড অ্যাড ছিল। তাহলে এই উইথ আর অ্যাড আমরা কিভাবে ইউজ করব না, উইথ আর অ্যাডটা ইউজ করার পদ্ধতি হচ্ছে যে যদি বিহেভিয়ার রিলেটেড কিছু আসে, কি আসে, বিহেভিয়ার রিলেটেড। বিহেভিয়ার কথার অর্থ হচ্ছে কি, আমরা বাংলায় যদি বলি যে তার মানে ক্যারেক্টার বা বিহেভিয়ার, গুণ যেটা বলি হয়তো আমরা, তো সেরকম রিলেটেড যদি কিছু আসে তখন আমরা কি করি, উইথ করি। আর কারো বিহেভিয়ার দ্বারা আমরা যদি অ্যানোয়েড হই, আর কারো যদি ক্যারেক্টার দ্বারা আমরা অ্যানোয়েড হই, কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার দ্বারা, তাহলে অ্যানোয়েড হই, তাহলে হচ্ছে তাহলে আমরা কি করব না, তাহলে আমরা অ্যাড করব। তাহলে আমরা যদি সেন্টেন্সগুলো দেখি আরও ভালো বুঝতে পারবো। সেন্টেন্সগুলো যদি আমরা একটু খেয়াল করি, দেখো এইভাবেই আসে, এটা এমন কোনো ঘুরিয়ে আসে না। যেগুলো করছি সেগুলোকেই একটু ভালো করে মাথায় বসিয়ে নাও, তারপর তোমরা প্র্যাকটিস এক্সারসাইজ করো যে কোনো জায়গা থেকে, আমি বলছি তোমরা এই রিলেটেড কোশ্চেন পেয়ে যাবে। তাহলে আমরা সবার প্রথম দেখে নেবো যে ভার্বটা কি আছে। সরি, এটা একটা আলাদা এক্সাম্পল লেখা হয়ে গেছে, তো এটা আমরা সলভ করবো পরে। সারপ্রাইজডের এক্সাম্পল লেখা হয়ে গেছে। তো আমরা যদি অ্যানোয়েডের এক্সাম্পল দেখি, হ্যাঁ, তো আমরা কি করছিলাম না, অ্যানোয়েড নিয়ে পড়ছিলাম। আরেকবার আমি অ্যানোয়েডটা বলে দিই। তাহলে অ্যানোয়েড নিয়ে এটাই বলছিলাম যে অ্যানোয়েড যদি কোনো পার্সন দ্বারা হয়, একটু উল্টো বলা হয়ে গেছে অ্যানোয়েডটা, অ্যানোয়েড উইথ আর একটা। তো আমি বলতে চাইছি যে অ্যানোয়েড যদি কোনো পার্সন এর দ্বারা আমরা হই, যে তার দ্বারা আমরা অ্যানোয়েড হচ্ছি, কোনো একটা রাম সাম যদু মধু, তো তার দ্বারা আমরা অতিষ্ঠ হচ্ছি বা বিরক্ত হচ্ছি, তাহলে আমরা কি করব, উইথ লাগাবো। আর যদি আমরা অ্যানোয়েড হচ্ছে তার বিহেভিয়ারের জন্য হয়, বা তার হচ্ছে কোনো ক্যারেক্টারের জন্য হয়, বা তার কোনো কিছু হচ্ছে তার কাজকর্মের জন্য হয়, তাহলে আমরা কি লাগাবো, তার জন্য আমরা অ্যাড লাগাবো। তাহলে কোনো যদি কারো কাজের দ্বারা, যদি আমরা একদম শর্টে বলি, কারো কাজের দ্বারা যদি আমরা বিরক্ত হই, সেখানে আমরা অ্যাড লাগাবো। আর কারো যদি পার্টিকুলার, হয়তো কেউ একটা কিছু করে দিয়েছে, সে একটা কাজ কিছু একটা করে ফেলেছে মিস্টেক, আমরা তার জন্য বিরক্ত হয়ে গেলাম দেখে যে এটা এটা কী করে করলো, সে কাজটা দেখে। তো বাট সেটা একরকম বিরক্ত হওয়া। আরেকটা রকমের বিরক্ত হওয়া কীরকম, একটা পার্সন আমাকে ইরিটেট করছে, কোনো কথা বলে ইরিটেট করছে, বা কিছু একটা বলে ইরিটেট করছে, বা সে কোনো একটা এমন কিছু একটা করছে, মানে বলে দিয়েছে কাউকে কিছু, সেটা আমাকে ইরিটেট করছে। তো এইরকম ইরিটেশানটা যদি আসে, তাহলে সেখন আমরা আমরা উইথ লাগাবো, কারণ সে পার্সেন্টটাই সেই কাজটা করছে। আর সে পার্সেন্ট ধরো চলে গেছে, কাজটা করে দিয়ে সেই কাজটা আমি দেখে ইরিটেশান হচ্ছে আমার, আমি অ্যানয়েড হয়েছি, তখন আমি কি লাগাবো, অ্যাড লাগাবো। তাহলে এখানে আমরা যদি দুটো সেন্টেন্স লিখি, দ্য সার্ভেন্ট অ্যানোয়েড দ্য মাস্টার। তাহলে এখানে কি আছে, দ্য সার্ভেন্ট অ্যানোয়েড দ্য মাস্টার। তাহলে অ্যানোয়েড এখানে আছে। তাহলে এটা থেকে এটা প্রমাণিত হলো যে অ্যানোয়েডটা আমি যদি আগে লিখে নিই, যে অ্যানোয়েড ভার্ব তো হবেই, কারণ এটা কি আছে, ভার্বের পার্ট পার্সেল ফর্মেই আছে। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সবাই দেখতে পাচ্ছ, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটের জন্য আমরা যদি সলভ করি, তাহলে কীভাবে সলভ করবো না, দ্য মাস্টার ওয়াজ অ্যানোয়েড। তাহলে এই যে মাস্টার অ্যানোয়েড কার দ্বারা, সার্ভেন্টের দ্বারাই। সার্ভেন্টের কোনো হারকাত নয়, মানে তার চাকরের দ্বারাই হচ্ছে, মানে অ্যাজ এ পার্সন সেই অ্যানোয়েড করছে। সে ঠিক সময় কফি না দিক, বা ঠিক সময় কোনো কাজটা না করুক, বা যাই করুক, পার্টিকুলারলি দেখো সার্ভেন্ট কথাটাই লেখা আছে। তাহলে যেখানে সার্ভেন্ট কথাটা লেখা আছে, যে সার্ভেন্টের দ্বারাই হচ্ছে সে অ্যানোয়েড হচ্ছে, সেখানে আমরা কী লাগাবো, উইথ দ্য সার্ভেন্ট। এগুলো একটু বারবার পড়লে এগুলো এমনিতেই মনে থেকে যায়, যে অ্যানোয়েড উইথ কখন হয়, যখন হচ্ছে পার্সেন থাকে। তারপরে যদি আমরা অ্যানোয়েডের একটা অ্যাটের এক্সাম্পল দেখি, দেখো তাহলে দেখো এখানেও অ্যানোয়েড আছে, লেখা আছে হিজ ইনসোলেন্স।
এই যে ইনসোলেন্সটা, হিজ ইনসোলেন্স মানে তার একটা ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে, তার নীরবতাকে, তার ইনসোলেন্সকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে তার একটা ক্যারেক্টার বা বিহেভিয়ার বা তার কাজকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যানয়েডের পর কী হবে, অ্যাড হবে। ঠিক আছে, তাহলে অ্যানয়েডের পর অ্যাড হবে। তাহলে আমরা এখানে নতুন করে কিছু নাই, হ্যাজ আছে। হ্যাজ আছে মানে কি, প্রেজেন্ট পারফেক্টে আছে। তার মানে কি করব আমরা সলভের সময়, যা টিচার, এটা একটা আগেরগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হ্যাজ বিন, কারণ হ্যাজের জন্য পারফেক্ট টেন্সে কী লাগে, একটা বিন লাগে। অ্যানোয়েডের পর আমরা বাই দিয়ে সামনে, কিন্তু এখানে অ্যাড দেবো কেন, তার কারণ অ্যানোয়েড সবসময় উইথ বা অ্যাটের সাথে আসে। যদি সেটা ব্যক্তি হয় তাহলে উইথ হয়, আর যদি তার কোনো ক্যারেক্টার হয় সেখানে কি হয়, অ্যাড হয়। আশা করি বোঝা গেল সবাই। তাহলে এরকম আমরা কিছু জিনিস দেখতে পাবো। তারপরে যদি নেক্সট তোমরা দেখো, নেক্সট তোমরা একটা এক্সাম্পল আমি এখানে একটু অনেকগুলো দিয়ে রাখছি এই কারণেই, যাতে তোমরা এই ভার্বগুলোর সাথে একটু পরিচিত হয়ে যাও। এই দেখো, একটা ইন্টারোগেটিভ ভালো সেন্টেন্স পেলাম, এক্সাম ওরিয়েন্টেড সেন্টেন্স। তাহলে কী হচ্ছে ইন্টারোগেটিভ, সবাই দেখতে পাচ্ছ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভে কী ফরম্যাটে আছে, ডু ভার্ব লাগানো আছে, মানে এটা কী আছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনফিনাইটে আছে। তাহলে যখন এটা সলভ করবো আমরা, তাহলে ইউ আছে সাবজেক্ট, এটা আছে অবজেক্ট। তাহলে আমাকে অবজেক্ট রিলেটেড কোনো একটা হেল্পিং ভার্ব আগের দিকে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট রিলেটেড কোনো একটা হেল্পিং ভার্ব যদি আমরা আগের দিকে নিয়ে আসি, তাহলে লেডির জন্য কী আসবে, ইজ আসবে। তাহলে ইজ দ্য লেডি হয়ে গেল। ইজ দ্য লেডির পর কী হবে, ভার্বের কী ফর্ম হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন হয়। তারপর আমরা কি করি না, বাই লিখে অবজেক্ট দিই, সাধারণত আমরা এটা করে আসি। কিন্তু ব্যাপারটা কি, এই নোন ভার্বটা মানে নো, তাহলে এই নো ভার্বটা কখনো বাইকে ফলো করে না, বাই হয় না। নো এর জন্য কী আনতে হয়, নো এর জন্য টু নিয়ে আসতে হয়, তাহলে নোন টু হয়। তাহলে সবসময় যে কোনো জায়গায় যদি নোন ভার্বটা পাই, যেটা কমন সাধারণত বেশিরভাগ এক্সামে এসছে, তাহলে নোন ভার্বের জন্য কি হয়, সেটা হচ্ছে টু হয়। তাহলে এইগুলো এইভাবেই সলভ করতে হয়। তাহলে অ্যানোয়েডের জন্য আমরা অ্যাড বা উইথ পেলাম, ঠিক আছে। সারপ্রাইজ আমরা আগে একটা রয়ে গেছিলো সারপ্রাইজ, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ এভরি ওয়ান। সারপ্রাইজ সবসময় কাকে ফলো করে, সারপ্রাইজ সবসময় অ্যাডকে ফলো করে। এই সেন্টেন্সগুলো বারবার করার কোনো মানে নেই, কারণ এগুলো আমরা আগে অনেক অনেক করেছি। তবু আমি করে দিচ্ছি যে এভরি ওয়ান ওয়াজ, কেন ওয়াজ করলাম আর বলার দরকার নেই নিশ্চয়ই, যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। তাই এই সারপ্রাইজের পর আমরা কী করতাম, বাই হিজ বিহেভিয়ার করতাম, বাই না করে কী করবো, অ্যাড হিজ বিহেভিয়ার করবো। কারণ কি না, এই যে সারপ্রাইজটা সবসময় কাকে ফলো করে, অ্যাডকে ফলো করে। অ্যানোয়েড কাকে ফলো করে, উইথকে ফলো করে। অ্যানোয়েড আরেকটা জায়গায় কাকে, অ্যাডকে। তাহলে অ্যানোয়েড কখন উইথকে ফলো করে, যখন সেটা কী হয়, তখন যেটা পার্সেন দিয়ে হয় তখন উইথকে ফলো করে, যখন তার বিহেভিয়ার দ্বারা হয় তখন অ্যাডকে ফলো করে। নোন অলওয়েজ কাকে ফলো করে, টুকে ফলো করে। দেন আমরা যদি কন্টেন্ট একটা পড়েছিলাম, কন্টেন্ট কাকে ফলো করে, অলওয়েজ ইনকে ফলো করে। তাহলে এরকম কিছু কিছু ভার মনে রাখলেই মোটামুটি এই ভারগুলোর মধ্য থেকেই আসে। তাহলে আমরা এমন একটা দেখলাম যেখানে আমরা এটা দেখতে পেলাম যে যে কিছু ভার্ব তারা কি করে না, তারা অলওয়েজ একটা স্পেসিফিক প্রিপোজিশনের সাথে আসে। সেই প্রিপোজিশনগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। সমস্ত নয়, 95% ভার্বই বাই নেয়, কিন্তু কিছু ভার্ব আছে স্পেসিফিক 5, 7টা 10টা মনে রাখতে হবে, যেটা কী করে একটা প্রিপোজিশনের সাথে আসে। তো এটা হলো। তারপরে যে আমরা চলে যাব তার পরের রুলে। তার এবারে আমরা দেখতে পাবো একটা অন্য রকমের জিনিস, সেটা হচ্ছে যে বেশি কিছু জানার দরকার নেই, বেসিক ফান্ডামেন্টালও শেখার দরকার নেই। খুব কম কোশ্চেন আছে, তবুও জাস্ট যদি বাই চান্স এসে যায় তাই জন্য শেখানো, যে ইনফিনিটি আর জিরান্ড। ইনফিনিটি জিরান্ড ব্যাপারটা কীরকম, ইনফিনিটি জিরান্ড পড়ার সময় বলবো, ওটা তো ডিটেলে জানার দরকার নেই। কিন্তু একটা জিনিস আমরা সবসময় দেখে আসছি, যদি একটা সেন্টেন্স আমি লিখি, দিলে আরও ভালো বুঝতে পারবো যে আর্নাব ইজ টু হেল্প হিজ সিস্টার। আরও একটা সেন্টেন্স যদি আমরা লিখি,
এখানে দেখো, এখানে সেন্টেন্সটার মধ্যে সবই ঠিক ছিল, কিন্তু আমরা এতদিন পড়ে এসেছি যে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পর মেন ভার্ব হয়। কিন্তু এখানে সেরকম না হয়ে মেন ভার্বের আগে একটা টু আছে, এরকম আমরা কিছু সেন্টেন্স দেখতে পাবো যেখানে হেল্পিং ভার্ব থাকবে, তার সঙ্গে মেন ভার্বও থাকবে, সেই মেন ভার্বের আগের দিকে টু থাকবে একটা। তাহলে সাধারণত আমরা এটা শিখে এসেছি যে হেল্পিং ভার্বের সাথে যদি মেন ভার্ব থাকতেই হয়, তাহলে সেই ভার্বটার কখনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় না, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হেল্পিং ভার্ব থাকে না। কিন্তু এখানে হেল্পিং ভার্বও আছে, মেন ভার্বও আছে, কিন্তু সেটা এই কারণে পসিবল হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ মেন ভার্বের পর কী আছে না একটা টু আছে। এই ধরনের একটা সেন্টেন্স দেখতে পাবো, এটাকে ইনফিনিটিভ বলা হয়। তারপরে আমরা কি বলবো, তারপরে আমরা দেখব যে একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে। এখানে দেখো স আছে একটা ভার্ব, অলরেডি একটা স ভার্ব দেওয়া আছে, মানে এটা কি ভি2 ফরম্যাটে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে। আরেকটা ভার্ব দেখো চেজিং আছে, আইএনজি ফরম্যাটে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে একটা ফরম্যাট করে একটা সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে দুটো ভার্ব আছে, স আছে আর চেজিং আছে। তাহলে এরকম আমরা কিছু জায়গায় দেখবো যে একটা মেন ভার্ব থাকবে কোনো একটা ফরম্যাটে, কিন্তু তার সঙ্গে আরও একটা ভার্ব থাকবে, সেটা অলওয়েজ আইএনজি লাগে। এইটা স্পেসিফিক, একটা এটা এটা নির্দিষ্ট একদম যে এরকম আইএনজি ফরম্যাটেই থাকবে। কিন্তু টেন্সটা কী হবে সেটা ডিসাইড করবে কে, আরেকটা যে ভার্ব, যেটা পাস্ট ইনডিফিনাইটে আছে না প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট না কী টেন্সে আছে, সেটা ডিসিশন নেবে কি অন্য যে ভার্বটা থাকবে। কিন্তু জিরান্ড মানেই হচ্ছে কী থাকবে না একটা ভার্বের সাথে একটা আইএনজি ফরম্যাটে। তাহলে এরকম দু ধরনের সেন্টেন্স আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবো। তাহলে সেই রকম সেন্টেন্সগুলোকে সলভ করবো কী করে। দেখো সাধারণত একটা জিনিস প্রথমেই ক্লিয়ার, যে আমরা ফার্স্ট কাজকে আমাদের টেন্সটা জানা, যে প্রথমেরটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইটের, পরেরটা পাস্ট, আমরা সেইভাবেই সলভ করব, একটু কিছু চেঞ্জ করবো হয়তো। তাহলে এখানে সাবজেক্ট এটা, অবজেক্ট এটা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা, প্রথম থেকে আমি বলে এসেছি যে বেসিক কখনো বদলায় না, সেটা আমি একদম লাস্টে চলে এসেছি আমরা ভয়েসে, সেখানেও দেখো সেটাই আছে যে হিজ সিস্টারের জন্য এটা কী করবো, আমরা ইজ লাগাবো। এতটা অবধি আমাদের ক্লিয়ার, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে গেলে হিজ সিস্টারের পর ইজ লাগাবো। তারপরে দেখো বাই আর্নাবও করবো। কারণটা কি, তার কারণটা হচ্ছে যে অর্ণবের দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যখন তোমরা এই ধরনের কোনো জিনিস পাবে যে যেখানে টু দিয়ে থাকবে একটা ভার, মেন ভার, সেখানে সেই জায়গাটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব না, সেখানে টু এর পর একটা বি নিয়ে এসে ভার্বের থার্ড ফর্ম করতে হয়। তাহলে ভার্বের থার্ড ফর্মটা যেরকম কম্পালসারি ছিল প্যাসিভ ভয়েসে, সেটা সেরকমই থাকলো, তার সাথে কি হলো না তার সঙ্গে যেহেতু টু ছিল সেটা টু বি করতে হয়। তাহলে যখন একটা অ্যাক্টিভ ভয়েসে যখন একটা টু দিয়ে কোনো ভার্ব লেখা থাকবে, সেটাকে প্যাসিভ করতে গেলে কী হয় না, সেটা ইনফিনিটি দিয়ে আছে, সেটা টু দিয়ে বি লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এটা গেল ইনফিনিটি করার নিয়ম। আর সেকেন্ডলি যদি আমরা দেখি যে কিভাবে আমরা দুটো ভার্ব থাকলে কিভাবে অ্যাডজাস্ট করব না, যে কোনো জায়গায় যেমন যদি জিরান রিলেটেড যে সেন্টেন্সটা থাকবে, দুটো ভার্ব থাকবে, সেখানে দুটো যে ভার্ব থাকবে সেই দুটো ভার্বের, তাহলে দুটো ভার্বকে কানেক্টিং থাকবে কিছু একটা দিয়ে। তাহলে কানেক্টিং আছে কি আছে না, এই চেজিং দিয়েই কানেক্ট করেছে। তাহলে এখানে কি আছে না, দে সদা পুলিশ চেজিং টেররিস্ট। তাহলে এখানে এই সেন্টেন্সগুলো সাধারণত এরকমই শুরু হবে, দিয়ে বা কাউকে দিয়ে, কেউ একটা দেখছে, কেউ কিছু একটা করছে, সাধারণত এই ধরনের সেন্টেন্সেই আমরা জিরান ব্যবহার করে থাকি। তো ইন দ্যাট কেস এইরকম টাইপের যখন সেন্টেন্স পাবে জিরান রিলেটেড, সেখানে কি না, সেখানে কাজটা যেটা হচ্ছে মানে এই যে যার উপর কাজ হচ্ছে আর কি, টেররিস্টকে দৌড়ানো হচ্ছে, চেজ করা হচ্ছে, অলওয়েজ সেটা দেখো এখানে এটাও অবজেক্ট হতে পারতো, এখানে এটাও অবজেক্ট হতে পারতো, কারণ মেন ভার্বের পরে আছে, এটাও ভার্বের পরে আছে। জিরান্ডে যখন দিয়ে সলভ করবে তখন কি করবে, তখন আইএনজি লাগানো ভার্বের পর যেটা অবজেক্ট থাকবে সেটাকে আমাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ টেররিস্ট, তাহলে টেররিস্ট হয়ে গেল। তাহলে টেররিস্টের পর আমাদেরকে কী করতে হবে না, টেররিস্টের পর এই যে চেজিংটা, এটা একরকমভাবে সলভ হবে, কারণ এখানে আইএনজি আছে, যেহেতু এটা টু ছিল এটা একরকম। কিন্তু আমরা কি করব না, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেহেতু টেররিস্টের পর আমরা কী লাগাবো, ওয়াজ লাগাবো। ওয়াজের পর যেটা মেন ভার্ব হবে, জিরান্ড সলভ করার পদ্ধতি এটাই, যেটা মেন ভার্ব হয় সেটাকে কী করতে হয়, সেটা এখানে লিখতে হয়। তাহলে সেন্টেন্সটা শুরু হলো যেটা আইএনজি রিলেটেড ভার্বের পরে যেটা আছে সেইটাকে অবজেক্ট বানানো,
সেটা দিয়ে শুরু হওয়ার পর কী করলাম আমরা, ওয়াজ লিখলাম। ওয়াজ লেখার কারণে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, কী করে ধরছিলাম না, যেহেতু টেন্সটা কি না V2 সেন্টেন্স, এটা একটা V2 আছে মানে পাস্ট ইনডিফিনাইট। তাহলে ওয়াজ সিন, তাহলে এটা হলো ওয়াজ সিন। ওয়াজ সিনের পর কী হলো, যে এই ভার্বটা এসে গেছে সয়ের, তারপর এই ভার্বটার আমাদেরকে কাজ করতে হবে, আইএনজি রিলেটেড যে জিরান ভার্বটা। তাহলে চেজিংকে, টু হেল্পকে যেমন টু বি হেল্প করতে হয় প্যাসিভ ভয়েসকে, চেজিংকে আমাদেরকে কী করতে হয় প্যাসিভে বিং চেস্ট করতে হয়। বিং চেস্ট কথার অর্থ হচ্ছে মানে জিরান্ডের আইএনজি থাকলে যে কোনো ভার্বকে সবসময় কী করতে হয়, যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন V3 ফরম্যাট করতে হয়। কিন্তু সেই V3 ফরম্যাট করবো তো, কিন্তু তার আগের দিকে যদি টু লাগানো থাকে বা জিরান্ড আকারে যদি আইএনজি লাগানো থাকে, তার জন্য কী করছিলাম, টু বি হেল্প করছিলাম। আর এখানে কী করবো না, যখন জিরান্ড থাকবে তখন ওই যে বিং দিয়ে ভার্বের V3 ফরম্যাট লিখব, যেই কিছু থেকে থাকুক, সেটা চেজিং থাকুক, হেল্পিং থাকুক, এটা তো যাই কিছু থাকুক। যেটা যদি জিরান ফর্মেটে থাকে আমরা দেখি, তাহলে জিরান ফর্মেট থেকে বুঝবো কী করে না, দেখবো দুটো ভার্ব আছে, একটা ভার্ব সেটা অলওয়েজ সেটা কী করবে, কী টেন্স আছে ডিনোট করার জন্য সেটা থাকবে, তার সাথে একটা আরেকটা ভার্ব থাকবে, সেটা কী করবে না আইএনজি লাগানো থাকবে। সে আইএনজি লাগানো ভার্বটার পরে যেটা থাকবে অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট করার পর যেরকম ভার্বের প্যাটার্ন অনুসারে যেভাবে করতে হয় সেন্টেন্স, সেইভাবে আমরা চলব। কিন্তু যখন আমরা আইএনজি ভার্বটা সেটাকে আমরা কী করব না বিং চেস্ট করব, বিং চেস্ট বাই দ্য পুলিশ। এইবার এইখানে কাজটা হচ্ছে, এখানে দিয়েছিল সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কী হয়, সাবজেক্ট আমরা এতদিন জেনে এসেছি ভয়েসে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। কিন্তু এই জিরান্ডের ক্ষেত্রে দেখব, জিরান্ডের ক্ষেত্রে যেটা সাবজেক্ট থাকবে সেটা কি হয়ে যাবে, যেটাতে সেন্টেন্স শুরু হয় সাধারণত 95% দেখতে পাবে তোমরা যে এটা কি হয়, এটা উঠে যায়, এটার কোনো কাজ থাকে না। দেশ দা মানে মেন কাজ কি করছে, পুলিশ টেররিস্টকে চেস করছে, এটাই মেন কাজ। কারো দ্বারা বলা হচ্ছে, তাই জন্য আমরা বলতেছি যে দেশও তারা দেখলো পুলিশ কী করছে না টেররিস্টকে চেস করছে। তাহলে কি হলো না, এ টেররিস্ট ওয়াজ সিন বিং চেস্ট বাই দ্য পুলিশ, তাহলে পুলিশের দ্বারা চেস্ট হয়েছে। তার মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছিলাম যে দুটো অবজেক্ট আছে যেহেতু এর পরে, কিন্তু সবসময় কি হয়ে যাবে না দুটো অবজেক্টের একটা অবজেক্টের পরেই কি হয়ে যাবে না বাই লাগিয়ে লিখতে হবে, দিলে সেন্টেন্সটার মিনিংটা ঠিক থাকবে। এরকম কিছু হ্যাপাজার সেন্টেন্স হবে, এগুলোকে নিয়ে বিশাল কাজ করার দরকার নেই, একটু মনে রাখলেই হবে যে দে সদা পুলিশ, যেহেতু দ্য সদা পুলিশ এই জায়গাটা থেকে, তাহলে মেন কাজটা হচ্ছে কি থেকে না দ্য পুলিশ চেজিং দ্য টেররিস্ট, মেন কাজটা এটাই যে পুলিশ টেররিস্টকে চেজ করছে। এরকম যদি আমি আরও একটা সেন্টেন্স নিয়ে দেখাবো, সেখানেও দেখবে তোমরা যে সেখানেও এটাই হবে যে সেখানে মেন কাজ একটা হবে, কিন্তু যে দেশও শুধু সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য, সেন্টেন্সটার প্রপার ফরমেশন রাখার জন্য আমাদেরকে দেশটা নিয়ে আসতে হয়েছে, নাহলে আমরা জানতেই পারতাম না যে টেন্সটা ঠিক কী ফরম্যাটে আছে। যদি আমরা লিখতাম দ্য পুলিশ চেজিং দ্য টেররিস্ট, তাহলে এটা থেকে এটা ক্লিয়ার হতো না যে চেজিং দ্য টেররিস্ট বলে তো কোনো সেন্টেন্সটার আকারই হয় না, প্রেজেন্টেও আইএনজি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টেও আইএনজি হয় পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু তার আগের দিকে যদি আমি হেল্পিং ভার্ব দিই বা ভার্বের যদি না কোনো ঠিকঠাক ফরম্যাট থাকে, তাহলে বুঝবো কী করে, সেইটার জন্যই এই জায়গাটাকে নিয়ে আসা। তাহলে এখানে এটা অবজেক্ট নয়, এটা কি, এটা উহ্য সাবজেক্ট হিসাবে আছে, উহ্য সাবজেক্ট হিসাবে, তাই জন্য এটা কি হলো বাইরে পুলিশ লেখা হলো। যদি আমি আরও এই ধরনের একটা সেন্টেন্স দেখি যেখানে আমরা পাবো ওই রকমের একটা জিনিস, কারণ ইনফিনিটিটা সহজ একটা লিখে দিলেই হয়ে যায়, টু বি দিয়ে করলেই হয়ে যায়, কিন্তু জিরান্ডের যেহেতু অনেকে ফার্স্ট দেখছে সেহেতু আমি চেষ্টা করছি যতটা সম্ভব সিলেবাসকে কভার করা, যাতে তোমাদের কোনো সেন্টেন্স দেখে এটা না মনে হয় স্যার এটা তো করার নেই। তাহলে কি হলো, দে ফাউন্ড তারা দেখলো, কাকে না তাকে দেখলো হেল্পিং দ্য পুর, গরিবকে সেবা করতে। তাহলে এই যে এইখানে সে গরিবকে সেবা করছে এটাই মেন কথা। তাহলে এই জায়গাটা আনার কি দরকারটা কি না, সেন্টেন্সটা যদি আমি বলি হিম হেল্পিং দ্য পুর, সেন্টেন্সটাই হচ্ছে না। তাহলে এটা যদি করি দে ফাউন্ড দ্যাট, তাহলে দে ফাউন্ড মানে একটা ক্লিয়ার ইন্ডিকেশান এলো যে এটা V2 আছে সাবজেক্টের পর যদি মেন ভার্বের V2 ফরম্যাট থাকে, সেখান থেকে এটা ক্লিয়ার যে এটা পাস্ট ইনডিফিনাইটের ফরম্যাটে আছে। তাহলে এবার আমি ভয়েস চেঞ্জটা করতে পারবো। এই ভয়েস চেঞ্জ করতে যে আমরা দেখবো যে এই যে হিমটা, এটা কিন্তু অবজেক্ট না। আমরা কি জানি যে মেন ভার্বের পর যেটা থাকে সেটা অবজেক্ট, এটা অবজেক্টের মতো কাজ করছে, কিন্তু এটা উহ্য সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত কি বলেছি না, যখনই জিরান রিলেটেড কিছু থাকবে, জিরান রিলেটেডের পরের যে অবজেক্টটা থাকবে সেটা অলওয়েজ সাবজেক্ট হবে। তাহলে সেখানে আমরা কি করব, তাহলে নিয়ম অনুসারে দ্য পোর, যেহেতু এটা কি সেন্টেন্সে আছে, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট, তাহলে তার জন্য আমরা কি নিয়ে আসবো, ওয়াজ ফাউন্ড, হয়ে গেল।
এই ভার্বটাকে কাজে লাগালাম এখানে আমরা। তারপরে কি হবে না, বিং, যেহেতু আমরা বিং চেস্ট করছিলাম তাহলে বিং হেল্প হয়ে যাবে। কারণ আমরা বলেছি যে এই জিরানকে রিপ্রেজেন্ট করার তারিকা ভয়েস চেঞ্জে কীরকম হয় না, বিং দিয়ে করতে হয় শুধুমাত্র জিরানটাকে, বাই এই যে উজ্জ্ব সাবজেক্ট অবজেক্টের মতো যেটা কাজ করছে, বাই হিম। তাহলে এইটা হলো মেন ব্যাপার, আর অন্য কিছু না। তো এরকম আমরা কিছু জিনিস ভার্ব রিলেটেড, ইনফিনিটি রিলেটেড, জিরান রিলেটেড শিখলাম। কিছু ভার্ব প্রিপোজিশান নিয়ে আসে সেটা দেখলাম, অন্য রকমের প্রিপোজিশান সেটা নিয়ে আসে দেখলাম। তারপরে আমরা একটা জিনিস করবো, যেটা লাস্ট আমাদের কাজ, সেটা হচ্ছে যে আরও ভার্বেরই একটা কাজ, যে যদি আমরা দেখি তাহলে আই মেড হিম রাইট এ লেটার, এখানে মেডও ভার্ব আছে, রাইটও ভার্ব আছে। তাহলে এই যে মেডও ভার্ব, রাইটও ভার্ব, এই যে দুটো ভার্ব আছে, এরকম কিছু সেন্টেন্স পাবো যেখানে দুটো ভার্ব স্বাচ্ছন্দ্যের সাথে আছে। কিন্তু এখানে দেখো দুটো ভার্বের ফরমেশন আলাদা ছিল, চেজিং ছিল। এখানে দেখবো আমরা যে কিছু কিছু ভার্ব থাকবে যে সেটা হচ্ছে দুটো ভার্ব কাছাকাছি থাকবে। সেইখানে আমরা দেখতে পাবো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে দেখবে এটা কি হবে, এই যে দুটো ভার্বের কম্বিনেশান হবে না, সেটা সবসময় কি হবে না, মেড রাইট V1 প্লাস V2 প্লাস V1 ফরম্যাটে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে V2 প্লাস V1 ফরম্যাটে আছে। এই V2 প্লাস V1 ফরম্যাটে যেগুলো থাকবে সেরকম ধরনের সেন্টেন্সে আমরা কি করব না, এই ধরনের কিছু সেন্টেন্স বলছে যেখানে দুটো ভার্ব আছে, একটা থাকবে পাস্টে, একটা থাকবে প্রেজেন্টে। আমাদেরকে সবসময় কী করতে হবে না, মেন সেন্টেন্সের স্ট্রাকচার সবসময় ফার্স্ট ভার্ব থেকে ধরা পড়ে যে V2-তে আছে। তাহলে আমরা কি করলাম না, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হচ্ছে এটাই অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি এটা হয় তাহলে কি হলো না, হি, যেহেতু V2 ওয়াজ মেড, ঠিক আছে, হি ওয়াজ মেড। তাহলে এই ভার্বটাকে ডিনোট করব কি দিয়ে না, যখন এরকম দুটো ভার্ব থাকবে যেখানে দুটো ভার্বই একটা V2 V1 থাকবে, তখন কি করব না, টু দিয়ে ডিনোট করব। কী দিয়ে ডিনোট করব, টু দিয়ে ডিনোট করব, টু রাইট এ লেটার বাই মি। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা না, আমরা কাজটা এটাই করলাম যে আই মেড হিম রাইট এ লেটার। আমরা আরও এক্সাম্পল এতে দেখব যে সবসময় আমরা আই মেড হিম রাইট এ লেটার আমরা কী করবো না, ফার্স্টটা থেকে ডিসিশান হবে যে এটা ঠিক কী টেন্সে আছে, একটা প্রেজেন্ট একটা পাস্ট, আমাদের টেন্স ডিসাইড করতে হবে, ওটাতে প্রেজেন্ট পাস্ট টেন্স। সেই পাস্ট টেন্সে করার পর কী করবো না, যেটা প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা থাকবে সেটাকে টু দিয়ে রিলেট করব। আশা করি সবাই বুঝতে পারলো, না বুঝতে পারলে আমাকে জানিও। এটা একটা লেন্দি ক্লাস হচ্ছে, তাই জন্য অনেকের হয়তো যিনি আমি বলবো যে এই ভিডিওটা একটু বারবার ঘুরে দেখতে, যাতে কিছু কিছু নিয়ম, সব তো একবারে কনকার করা সম্ভব না, তো কিছু কিছু নিয়ম যাতে হয়। তাহলে এখানে দেখো V2, এখানে দেখো V1। তাহলে এখানে আমরা কীভাবে সলভ করব না, হি ওয়াজ সিন টু গো, বাই মি লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে এইভাবে কিছু জিনিস আমাদেরকে সলভ করতে হবে। তো এতটাই এই ক্লাসটা, দু একটা ছোটোখাটো জিনিস রয়ে গেল ভয়েসের, তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মেজরিটি 95% ভয়েসের কাজ আমাদের শেষ। তো থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।